লোকটি পুনরায় কথা কহিল, বলিল, আপনি ধর্মের জন্যই যখন তার বাড়িটা নিচ্ছেন, এই কবিঘে জমি যখন ভালো কাজেই লাগছে, তখন এটা তো আপনি অনায়াসেই ছেড়ে দিতে পারেন। বলিয়া সে মৃদু মৃদু হাসিতে লাগিল। কিন্তু প্রত্যুত্তরে বিজয়া গম্ভীর হইয়া কহিল, এই অনুরোধ করবার জন্যে তার তরফ থেকে আপনার কোনো অধিকার আছে? বলিয়া আর চোখে চাহিয়া দেখিল, লোকটির হাসি মুখের কোনো ব্যতিক্রম ঘটিল না। সে বলিল, এ অধিকার দেবার উপর নির্ভর করে না, নেবার উপর নির্ভর করে। যা ভালো কাজ তার অধিকার মানুষ সঙ্গে সঙ্গেই ভগবানের কাছে পায়, মানুষের কাছে হাত পেতে নিতে হয় না। যে অনুগ্রহ প্রার্থনা করার জন্যে আপনি মনে মনে বিরক্ত হলেন, পেলে কারা পেত জানেন? দেশের নিরন্ন কৃষকেরা। আমাদের শাস্ত্রে আছে, দরিদ্র ভগবানের একটা বিশেষ মূর্তি, তাঁর সেবায় অধিকার তো সকলেরই আছে। সে অধিকার নরেনের কাছে চাইতে যাব কেন বলুন? বলিয়া সে হাসিতে লাগিল। বিজয়া চলিতে চলিতে বলিল, কিন্তু আপনার বন্ধু তো শুধু এই জন্যই এখানে বসে থাকতে পারবেন না? লোকটি কহিল, না, কিন্তু তিনি হয়তো আমার উপরে ভার দিয়ে যেতে পারেন। বিজয়ার ওষ্ঠাধরে একটা চাপা হাসি খেলা করিয়া গেল, কিন্তু অত্যন্ত গম্ভীর স্বরে বলিল, সে আমি অনুমান করেছিলুম। লোকটি বলিল, খরবারি কথা কি না? এ সকল কাজ আগে ছিল দেশের ভূস্বামীর, তাদের ব্রহ্মোত্তর দিতে হতো। এখন সে দায় নেই বটে, কিন্তু তার জের মেটেনি। তাই ২-৪ বিঘে কেউ ঠকিয়ে নেবার চেষ্টা করলেই তারা পূর্ব সংস্কার বশে টের পান। বলিয়া সে আবার হাসিতে লাগিল। বিজয়া নিজেও এ হাসিতে যোগ দিতে গেল, কিন্তু পারিল না। এই সরল পরিহাস তাহার অন্তরের কোথায় গিয়া যেন বিঁধিয়া রহিল। কিছুক্ষণ নিঃশব্দে চলিয়া হঠাৎ জিজ্ঞাসা করিল, আপনি নিজেও তো আপনার বন্ধুকে আশ্রয় দিতে পারেন, কিন্তু আমি তো এখানে থাকি নে, বোধ হয় ১ সপ্তাহ পরেই চলে যাব। বিজয়া অন্তরের মধ্যে যেন চমকিয়া উঠিল, কহিল, কিন্তু বাড়ি যখন এখানে, তখন নিশ্চয়ই ঘন ঘন যাতায়াত করতে হয়। লোকটি মাথা নাড়িয়া বলিল, না, আর বোধহয় আমাকে আসতে হবে না। বিজয়ার বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল। সে মনে মনে বুঝিল, এ সম্বন্ধে অযথা প্রশ্ন করা আর কোনো মতেই উচিত হইবে না, কিন্তু কিছুতেই কৌতূহল দমন করিতে পারিল না। ধীরে ধীরে কহিল, এখানে বাড়ির লোকের ভার নেবার লোক আপনার নিশ্চয়ই আছে, কিন্তু। লোকটি হাসিয়া বলিল, না, সেরকম লোক কেউ নেই। তাহলে আপনার বাপ মা? আমার বাপ মা, ভাই বোন কেউ নেই। এই যে আপনার বাড়ির সম্মুখে এসে পড়া গেছে, নমস্কার, আমি চললুম। বলিয়া সে থমকিয়া দাঁড়াইল। বিজয়া আর তাহার মুখের পানে চাহিতে পারিল না, কিন্তু মৃদু কণ্ঠে কহিল, ভেতরে আসবেন না? না, ফিরে যেতে আমার অন্ধকার হয়ে যাবে, নমস্কার। বিজয়া হাত তুলিয়া প্রতি নমস্কার করিয়া অত্যন্ত সংকোচের সহিত ধীরে ধীরে বলিল, আপনার বন্ধুকে একবার রাসবিহারী বাবুর কাছে যেতে বলতে পারেন কি? লোকটি বিস্মিত হইয়া বলিল, তার কাছে কেন?
তিনি বাবা সমস্ত বিষয় সম্পত্তি দেখেন কিনা সে আমি জানি, কিন্তু তার কাছে যেতে কেন বলছেন? বিজয়া এ প্রশ্নের আর কোনো উত্তর দিতে পারিল না। লোকটি ক্ষণকাল স্থিরভাবে দাঁড়াইয়া বোধ করি প্রতীক্ষা করিল, পরে কহিল, আমার ফিরতে রাত হয়ে যাবে, আমি আসি, বলিয়া দ্রুত পদে প্রস্থান করিল। বিজয়াদের বাটি সংলগ্ন উদ্যানের একদিকের অংশটা খুব বড়। সুদীর্ঘ আম কাঁঠাল গাছের তলায় তখন অন্ধকার ঘন হইয়া আসিতেছিল। বুড়া দারোয়ান কহিল, মাইজি, একটু ঘুরে সদর দরজা দিয়ে গেলে ভালো হতো না? এ সকল দিকে দৃষ্টিপাত করিবার মতো মনের অবস্থা বিজয়ার ছিল না। সে শুধু একটা না বলিয়াই তাড়াতাড়ি অন্ধকার বাগানের ভিতর দিয়া বাটির দিকে অগ্রসর হইয়া গেল। যে দুইটা কথা তাহার মনকে সর্বাপেক্ষা অধিক আচ্ছন্ন করিয়া রাখিয়াছিল, তাহার একটা এই যে এত কথাবার্তার মধ্যেও শুধু নারীর পক্ষে ভদ্ররীতি বিগর্হিত বলিয়াই ইহার নামটা পর্যন্ত জানা হইল না। দ্বিতীয়টি এই যে দুদিন পরে ইনি কোথায় চলিয়া যাইবেন, প্রশ্নটা শতবার মুখে আসিয়া পড়িলেও শতবারেই কেবল লজ্জাতেই মুখে বাঁধিল। ইহার সম্বন্ধে একটা বিষয় প্রথম হইতেই বিজয়ার দৃষ্টি আকর্ষণ করিয়াছিল, যে ইনি যেই হন যথেষ্ট সুশিক্ষিত এবং পল্লীগ্রাম জন্মস্থান হইলেও অনাত্মীয় ভদ্রমহিলার সহিত অসংকোচে আলাপ করিবার শিক্ষা এবং অভ্যাস ইহার আছে। ব্রাহ্ম সমাজভুক্ত না হইয়াও এ শিক্ষা যে তিনি কি করিয়া কোথায় পাইলেন ভাবিতে ভাবিতে বাড়িতে পা দিতেই পরেশের মা আসিয়া জানাইল যে বহুক্ষণ পর্যন্ত বিলাসবাবু বাহিরের ঘরে অপেক্ষা করিতেছেন। শুনিবা মাত্রই তাহার মন ক্লান্তি ও বিরক্তিতে ভরিয়া উঠিল। এই লোকটি সেই যে সেদিন রাগ করিয়া গিয়াছিল আর আসে নাই, কিন্তু আজ যে কারণেই আসিয়া থাক, যে লোকটির চিন্তায় তাহার অন্তঃকরণ পরিপূর্ণ হইয়াছিল, তাহার কিছুই না জানিয়াও উভয়ের মধ্যে অকস্মাৎ ব্যবধান সৃষ্টি না করিয়া বিজয়া পারিল না। শ্রান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল, আমি বাড়ি এসেছি, তাকে জানানো হয়েছে পরেশের মা? পরেশের মা কহিল, না দিদিমণি, আমি এক্ষুনি পরেশকে খবর দিতে পাঠিয়ে দিচ্ছি। তিনি চা খাবেন কিনা জিজ্ঞাসা করা হয়েছিল। ও মা, তার হয়নি, তিনি যে বলেছিলেন তুমি ফিরে এলেই একসঙ্গে হবে। বিলাসবাবুই যে এ বাটির ভবিষ্যৎ কর্তৃপক্ষ, এ সংবাদ আত্মীয় পরিজন কাহারও অবিদিত ছিল না, এবং সেই হিসাবে আদর যত্নেরও ত্রুটি হইত না। বিজয়া আর কোনো কথা না বলিয়া উপরে তাহার ঘরে চলিয়া গেল। প্রায় মিনিট 20 পরে সে নিচে আসিয়া খোলা দরজার বাহির হইতে দেখিতে পাইল বিলাস বাতির সম্মুখে টেবিলের উপর ঝুঁকিয়া পড়িয়া কি কতকগুলা কাগজপত্র দেখিতেছে। তাহার পদশব্দে সে মুখ তুলিয়া ক্ষুদ্র একটি নমস্কার করিয়া একেবারেই গম্ভীর হইয়া উঠিল। কহিল, তুমি নিশ্চয় ভেবেছ আমি রাগ করে এতদিন আসিনি। যদিও রাগ আমি করিনি, কিন্তু করলেও যে সেটা আমার পক্ষে কিছুমাত্র অন্যায় হতো না, সে আজ আমি তোমার কাছে প্রমাণ করব। বিলাস এতদিন পর্যন্ত বিজয়াকে আপনি বলিয়া ডাকিত। আজিকার এই আকস্মিক তুমি সম্বোধনের কারণ কিছুমাত্র উপলব্ধি করিতে না পারিলেও যে বিজয়া আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল না, তাহা তাহার মুখ দেখিয়া অনুমান করা কঠিন নয়। কিন্তু সে কোনো কথা না কহিয়া ধীরে ধীরে ঘরে ঢুকিয়া অনতি দূরে একটা চৌকি টানিয়া লইয়া উপবেশন করিল। বিলাস সেদিকে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া কহিল,
আমি সমস্ত ঠিকঠাক করে এইমাত্র কলকাতা থেকে আসছি। এখনো পর্যন্ত বাবার সঙ্গে দেখা করতে পারিনি। তুমি স্বচ্ছন্দে চুপ করে থাকতে পারো, কিন্তু আমি তো পারি নে। আমার দায়িত্ববোধ আছে। একটা বিরাট কার্য মাথায় নিয়ে আমি কিছুতে স্থির থাকতে পারি নে। আমাদের ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা এই বড়দিনের ছুটিতেই হবে। সমস্ত স্থির করে এলুম, এমনকি নিমন্ত্রণ করা পর্যন্ত বাকি রেখে আসিনি। উফ, কাল সকাল থেকে কি ঘোরাটাই না আমাকে ঘুরে বেড়াতে হয়েছে। যাক, পরীক্ষার সম্বন্ধে একরকম নিশ্চিন্ত হওয়া গেল। কারা কারা আসবেন তাও এই কাগজখানায় আমি টুকে এনেছি, একবার পড়ে দেখো। বলিয়া বিলাস আত্মপ্রসাদের প্রচন্ড নিঃশ্বাস ত্যাগ করিয়া সম্মুখের কাগজখানা বিজয়ার দিকে ঠেলিয়া দিয়া চৌকিতে হেলান দিয়া বসিল। তথাপি বিজয়া কথা কহিল না। নিমন্ত্রিত দিগের সম্বন্ধেও লেশমাত্র কৌতূহল প্রকাশ করিল না। যেমন বসিয়াছিল ঠিক তেমনি বসিয়া রহিল। এতক্ষণ পরে বিলাস বিহারী বিজয়ার নীরবতা সম্বন্ধে ঈষৎ সচেতন হইয়া কহিল, ব্যাপার কি এমন চুপচাপ যে? বিজয়া ধীরে ধীরে কহিল, আমি ভাবছি আপনি যে নিমন্ত্রণ করে এলেন, এখন তাদের কি বলা যায়? তার মানে? মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে আমি এখনো কিছু স্থির করে উঠতে পারিনি। বিলাস শটান সোজা হইয়া বসিয়া কিছুক্ষণ তীব্র দৃষ্টিতে চাহিয়া থাকিয়া কহিল, তার মানে কি? তুমি কি ভেবেছ এই ছুটির মধ্যে না করতে পারলে আর শীঘ্র করা যাবে? তারা তো কেউ তোমার ইয়ে নন যে তোমার যখন সুবিধে হবে তখনই তারা এসে হাজির হবেন। মনস্থির হয়নি তার অর্থ কি শুনি? রাগে তাহার চোখ দুটা যেন জ্বলিতে লাগিল। বিজয়া অধমুখে বহুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, আমি ভেবে দেখলুম এখানে এই নিয়ে সমারোহ করবার দরকার নেই। বিলাস দুই চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, সমারোহ? সমারোহ করতে হবে এমন কথা তো আমি বলিনি। বরঞ্চ যা স্বভাবতই শান্ত গম্ভীর, তার কাজ নিঃশব্দে সমাধা করবার মতো জ্ঞান আমার আছে। তোমাকে সেজন্য চিন্তিত হতে হবে না। বিজয়া তেমনি মৃদু কণ্ঠে কহিল, এখানে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করার কোনো সার্থকতা নেই, সে হবে না। বিলাস প্রথমটা এমন স্তম্ভিত হইয়া গেল যে তাহার মুখ দিয়া সহসা কথা বাহির হইল না। পরে কহিল, আমি জানতে চাই তুমি যথার্থ ব্রাহ্ম মহিলা কিনা। বিজয়া তীব্র আঘাতে যেন চমকিয়া মুখ তুলিয়া চাহিল, কিন্তু চক্ষের পলকে আপনাকে সংযত করিয়া লইয়া শুধু বলিল, আপনি বাড়ি থেকে শান্ত হয়ে ফিরে এলে তারপরে কথা হবে, এখন থাক। বলিয়াই উঠিবার উপক্রম করিল, কিন্তু ভৃত্য চায়ের সরঞ্জাম লইয়া প্রবেশ করিতেছে দেখিয়া সে পুনরায় বসিয়া পড়িল। বিলাস সেদিকে দৃকপাত মাত্র করিল না। ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াও সে নিজের ব্যবহার সুসংযত বা ভদ্র করিতে শিখে নাই। সে চাকরটার সম্মুখেই উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, আমরা তোমার সংস্রব একেবারে পরিত্যাগ করতে পারি, জানো? বিজয়া নীরবে চা প্রস্তুত করিতে লাগিল, কোনো উত্তর দিল না। ভৃত্য প্রস্থান করিলে ধীরে ধীরে কহিল, সে আলোচনা আমি কাকা বাবুর সঙ্গে করব, আপনার সঙ্গে নয়। বলিয়া এক বাটি চা তাহার দিকে অগ্রসর করিয়া দিল। বিলাস তাহা স্পর্শ না করিয়া সে কথারই পুনরুক্তি করিয়া বলিল, আমরা তোমার সংস্পর্শ ত্যাগ করলে কি হয় জানো? বিজয়া বলিল, না। কিন্তু সে যাই হোক না, আপনার দায়িত্ববোধ যখন এত বেশি, তখন আমার অনিচ্ছায় যাদের নিমন্ত্রণ করে অপদস্থ করবার দায়িত্ব গ্রহণ করেছেন তাদের ভার নিজেই বহন করুন, আমাকে অংশ নিতে অনুরোধ করবেন না। বিলাস দুই চক্ষু প্রদীপ্ত করিয়া হাঁকিয়া কহিল, আমি কাজের লোক, কাজই ভালোবাসি, খেলা ভালোবাসি নে, তা মনে রেখো বিজয়া।